হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা কি, অবশ্যই পিছনে লেখা আছে, সেটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করতে যাই সেখানে আমাদের একটা অংশ থাকে মালিকানা সত্ত্ব। যে মালিকানা সত্ত্বটা কী, মালিকানা সত্ত্বটা আসলে প্রতিষ্ঠানে যেই দায় দায়িত্ব বা মালিকের যে কর্তৃত্ব, এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিক কতটুকু অধিকার খাটাইতে পারবে একটা প্রতিষ্ঠানের উপরে, যেটুকু প্রতিষ্ঠানের উপরে অধিকার খাটাইতে পারবো সেটা হলো মালিকানা সত্ত্ব। এখন এটাকে আমরা একটা বিবরণীর সাহায্যে দেখাবো, এই জন্য এটাকে বলছি মালিকানা সত্ত্ব বিবরণী। তো মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য প্রথমে কি, মূলধন কি থাকতে পারে, মালিকের মূলধন থাকতে পারে। মূলধন কার, মালিকের। ঠিক আছে, আমরা এখানে মূলধন হিসাব করলাম। এরপরে কি থাকতে পারে, মূলধন। মূলধন তো প্রথমে ব্যবসা শুরুর দিকে যেই টাকাটা মালিক কারবারে নিয়ে আসে এটা মূলধন। এছাড়াও মাঝামাঝি কারবারের পরিস্থিতি খারাপ দেখায় সে কী করলো, আরও কিছু টাকা ইনভেস্ট করলো কারবারে, আরও কিছু টাকা নিয়ে আসলো, এটাকে বলা হয় কি, অতিরিক্ত মূলধন। এটার সাথে আসলো অতিরিক্ত মূলধন। এখন কারবারের মালিক কী করলো, মূলধন নিয়ে আসলো। মূলধন নিয়ে আসার পরে উনি একটা সময় শেষে মূলধনের কিন্তু সুদ পাবে। উনি যে মূলধন নিয়ে আসছে, মূলধনের সুদ কি উনি পাবে, কারণ ওনার মূলধন, উনি কি সুদ দিলে, সুদ কি প্রতিষ্ঠান ওনাকে দিবে সুদ, তাহলে কি মূলধনের সুদ উনি পাবে। এটা কি মূলধনের সুদ। এই তিনটা জিনিস। আর একটা জিনিস আছে, যদি কারবারে কোনো লাভ হয় তো কে পায়, কারবারে লাভ হইলে কে পায়, মালিক পায়। তো কি, নেট লাভ। নেট লাভ বা নেট মুনাফা কোনটা, এটা হইলো যে আমরা কিছু গত ক্লাসগুলোতে আর্থিক অবস্থার বিবরণীতে বিশদ আয় বিবরণী করছি। আয় বিবরণী যে ব্যালেন্সটা ছিল লাভ, এই লাভটা এখানে লিখছি। আর ক্ষতি হলে এটা বাদ দিতে হইতো, লাভ এই জন্য যোগ করছি। তাহলে এই চারটা জিনিস আমরা যোগ করে জাস্ট এখানে আমরা বসিয়ে দিলাম। এখন এগুলা থেকে আবার কিছু জিনিস বাদ যাবে, বাদ, যেমন কি বাদ যাইতে পারে, মালিক কী করলো, উত্তোলন করলো। তো মালিক উত্তোলন করলে এটা বাদ যাবে। মালিক উত্তোলন করার কারণে প্রতিষ্ঠান কি করছে, মালিকের থেকে উত্তোলনের সুদ কাইটা নিছে। যে তুমি যেহেতু উত্তোলন করে নিছো টাকা, তাহলে তোমাকে অবশ্যই সুদ দিতে হবে। কেন তুমি টাকা নিছো, তুমি এখানে ব্যবসার জন্য, লাভের জন্য ইনভেস্ট করছো না, তাহলে টাকা কেন নিবা, যদি নাও অবশ্যই তোমাকে সুদ দিতে হবে। তাহলে কি, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ, এটা কি, উত্তোলনের সুদ কিন্তু প্রতিষ্ঠানের জন্য আয়, প্রতিষ্ঠানের জন্য আয়, মালিকের জন্য এটা খরচ। তো মালিকানা সত্ত্ব বিবরণী করতেছি, তার আয় থেকে এটা বাদ দিতে হবে না, অবশ্যই হবে। এছাড়াও যদি মালিক কী করে, আয়কর প্রদান করে। মালিক কী করলো, প্রতিষ্ঠানের যে আয়কর, এটা আয়কর প্রদান করলো মালিকের প্রতিষ্ঠান থেকে। মালিকের যে আয়কর, যে আয় হয়, মালিকের যে সরকারকে যে ট্যাক্স দিতে হয় বা আয় দিতে হয়, আয়কর দিতে হয়, সেটা কী করলো, প্রতিষ্ঠান থেকে পরিশোধ করলো। তাহলে আয়করটা বাদ দিতে হবে। আরেকটা হলো, মালিক কী করলো, জীবন বিমা করছে, এই জীবন বিমার প্রিমিয়াম দিছে। জীবন বিমার প্রিমিয়াম। এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস কী করবো, আমরা যোগ করে মালিকের মূলধন থেকে আমরা এগুলা বাদ দিয়ে দেবো। এই চারটা জিনিস যোগ করে এখান থেকে এটা বাদ দিয়ে দেবো। বাদ দিলে যে ব্যালেন্সটা থাকে এটা মালিকানা সত্ত্ব। তবে অনেক সময় দেখা গেল কারবারে মালিক কী করে, যে বিভিন্ন প্রকার ক্ষতি মোকাবেলা করার জন্য, বিভিন্ন প্রকার খারাপ সময় মোকাবেলার জন্য সাধারণ সঞ্চিতি করে। সঞ্চিতি তো অনেকগুলো হইতে পারে, কিন্তু সাধারণ যে সঞ্চিতিটা সেটা এখানে আসবে। কি, এটার সাথে যোগ হবে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতিটাকে এটার সাথে যোগ করে দিলে এখানে আসলো মোট মালিকানা সত্ত্ব। এটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবে।